তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। আজকের সেশন আমরা স্টার্ট করি। মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। অর্থাৎ আমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের একদম প্রথম অধ্যায়ে কি রয়েছে? জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখন প্রথমেই আমাদেরকে বুঝতে হবে আমরা এই অধ্যায়ের মধ্যে কি কি জানব এবং কেন জানব, এবং এই অধ্যায়ে কি কি টপিক রয়েছে এবং সেই টপিকগুলো কিভাবে পড়তে হবে। তাহলে আমরা প্রথম অধ্যায়ে কি পড়ছি? পরিবেশের পরিবর্তনের সাপেক্ষে জীবদেহের মধ্যে অর্থাৎ প্রাণী ও উদ্ভিদের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তার পদ্ধতি পড়ব, এবং এই প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করছে কে? স্নায়ুতন্ত্র ও হরমোন। সেই বিষয়ে আমরা আজকে বা এই অধ্যায়ে পড়াশোনা করব বা জানব। কি কি টপিক রয়েছে? একদম প্রথমেই রয়েছে উদ্ভিদ চলন, এবং একদম শেষে কি রয়েছে? প্রাণীর গমন। তাহলে চলন আর গমন। এরপর কি রয়েছে? উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। এছাড়া রয়েছে প্রাণীর স্নায়ুতন্ত্র। এই 5টি টপিক রয়েছে এই অধ্যায়ের মধ্যে। তো আজকে আমাদের ফার্স্ট সেশন। দেখো, একদম প্রথমেই আমরা বুঝবো আমরা যেখানে বসবাস করি, অর্থাৎ প্রাণী হোক বা উদ্ভিদ, এই সকলকে নিয়েই আমাদের এই পৃথিবীতে জীবকুল। তাহলে এই জীবকুল একটা পরিবেশের মধ্যে বসবাস করে। এখন আমরা ছোটবেলা থেকেই জানি পরিবেশ কাকে বলে। আমাদের আশেপাশের মানুষজন, পশু পাখি, গাছপালা, এই সমস্ত কিছু নিয়েই আমাদের পরিবেশ। এখন একটুখানি যদি ভেবে দেখো, এই পরিবেশ কিন্তু নিরন্তর পরিবর্তন হচ্ছে বা পরিবর্তনশীল। আমরা কিছুদিন আগে অর্থাৎ কয়েক বছর আগেই দেখেছি করোনা ভাইরাসের প্রভাবে আমরা সকলেই ঘর বন্দী হয়েছি, এবং আমরা স্যানিটাইজার ইউজ করেছি, আমরা মাস্ক ইউজ করেছি, এবং অনেক কিছু আমরা করেছিলাম। কেন করেছিলাম? কারণ পরিবেশের মধ্যে কিছু পরিবর্তন ঘটেছিল, তাই আমরাও আমাদের মধ্যে কিছু পরিবর্তন করেছিলাম। অর্থাৎ পরিবেশের পরিবর্তনের সাথে সাথে আমাদের মধ্যে কিছু প্রতিক্রিয়া ঘটেছিল বা আমরা সাড়া প্রদান করেছিলাম। একদম আমাদের এই অধ্যায়ের একদম প্রথম টপিক কি রয়েছে? সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা জিনিসের উপর ফোকাস করতে হবে। কি? উদ্দীপক কি, উদ্দীপনা কি, এবং তার সঙ্গে সঙ্গে সাড়া প্রদান করার ক্ষমতাকেই সংবেদনশীলতা বলে। এই সমস্ত বিষয়টা একটু সহজ করে আমাদের বুঝতে হবে। দেখো, কয়েকটি এক্সাম্পলের মধ্যে বিষয়টা আমরা খুব সহজেই বুঝে নেব। 3 জন ব্যক্তি এ, বি আর সি। এ ঘর থেকে বের হলো বা বাড়ি থেকে বের হলো, কিছু দূর গেল এবং প্রচুর বৃষ্টি শুরু হলো। ক্লিয়ার? দ্বিতীয় জন বাড়ি থেকে বের হলো, কিছু দূর গেল এবং প্রচুর ঝড় শুরু হলো। 3 নম্বর ব্যক্তি অর্থাৎ সি বাড়ি থেকে কিছু দূর গেল এবং অনুভব করলো যে সূর্যের আলোর তীব্রতা অনেক বেশি বৃদ্ধি পেল। এখন 3 জন ব্যক্তি কি কি করবে? প্রথম জন রেনকোট পরবে, অর্থাৎ বৃষ্টি থেকে বাঁচার জন্য সে রেনকোট ব্যবহার করবে। দ্বিতীয় জন অর্থাৎ যে ঘর থেকে বেরোবার পর ঝড়ের মুখে পড়েছে, সে চেষ্টা করবে আশেপাশে কোনো একটা জায়গায় আশ্রয় নিতে, বা সে চেষ্টা করবে যত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে।
এবং 3 নম্বর ব্যক্তি কি করবে? একদম সূর্যের আলোর তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে একটা ছাতা খাটিয়ে নেবে। এখন তোমাদের প্রশ্ন হলো, পরিবেশ দেখো একটাই, কিন্তু পরিবেশের পরিবর্তনের সাথে সাথে আমরা আমাদের সাড়া প্রদানের যে মাধ্যম সেটাও পাল্টে নিয়েছি। কোথাও রেনকোট, কোথাও বাড়ি আসার চেষ্টা করছি বা আশ্রয় নিচ্ছি, আর কোথাও ছাতা ব্যবহার করছি। এখন কেন এই রকম ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে আমাদের মধ্যে? তার কারণ বৃষ্টির জল, সূর্যের আলো এবং বাতাস, এইগুলো কি? একদম উদ্দীপক। অর্থাৎ পরিবেশ থেকে আগত কোনো কারণে যদি আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বা আমরা সাড়া প্রদান করি, তখন সেই কারণটিকে আমরা কি বলবো? উদ্দীপক। তাহলে প্রথম ব্যক্তির জন্য বৃষ্টি কি? উদ্দীপক। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এই ঝোড়ো হাওয়াটা কি? উদ্দীপক। এবং তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে এই সূর্যের আলোর যে তীব্রতা সেটা কি? উদ্দীপক। এখন আমরা এই সূর্যের আলোর তীব্রতা কিভাবে অনুভব করলাম? আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে। এই যে অনুভব করলাম, তারপরে আমরা ছাতা খাটালাম। এই যে অনুভব করাটা, সূর্যের আলোর তীব্রতা, এটাকে আমরা কি বলবো? উদ্দীপনা। মানে এই উদ্দীপকের প্রভাবে আমাদের মধ্যে যে অনুভূতি বা যে সেন্সেশনটা কাজ করছে বা যে সেন্সটা আমাদের মধ্যে কাজ করছে, সেটাকে আমরা কি বলবো? উদ্দীপনা। এই উদ্দীপনা আমাদেরকে উৎসাহ করছে যে এর ফলে আমাদের প্রতিক্রিয়া করতে হবে। অর্থাৎ সূর্যের আলো একদম তীব্র আকার ধারণ করেছে বা তীব্রতর হয়েছে, তাই আমাদেরকে এ থেকে বাঁচার জন্য ছাতা খাটাতে হবে। এর জন্য উৎসাহিত করছে আমাদেরকে। এটা হলো কি? একদম উদ্দীপনা। এরপর আমরা যে ছাতা খাটালাম, এই যে সাড়া প্রদান করার ক্ষমতা, এটাকেই বলছে সংবেদনশীলতা। এই ছাতা খাটানো, এই রেনকোট পরা বা আশেপাশে কোনো আশ্রয়ে চলে যাওয়া বা বাড়িতে ফিরে আসা, এই যে সাড়া প্রদান করার ক্ষমতা, তাকেই বলা হচ্ছে সংবেদনশীলতা। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, উদ্দীপক যদি কারণ হয়, তাহলে এই সংবেদনশীলতা কি? তার ফল, অর্থাৎ ফলাফল। এখন তোমাদের মনে একটা প্রশ্ন হচ্ছে যে স্যার, এই যে সাড়া প্রদান করছে বা করছি, এই যে ক্ষমতা, সেটা কিসের মাধ্যমে হচ্ছে? একদম ঠিক ধরেছ, ভৌত এবং রাসায়নিক সমন্বয়। ভৌত মানে কি? একদম স্নায়ুতন্ত্র, আর রাসায়নিক মানে কি? হরমোন। অর্থাৎ বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো উদ্দীপকের প্রভাবে জীব যখন সাড়া প্রদান করছে, সেই ক্ষমতাকে বলা হচ্ছে সংবেদনশীলতা। এই ক্ষমতাটা কিসের মাধ্যমে? স্নায়ুতন্ত্র এবং হরমোনের প্রভাবে ঘটে। আশা করছি বিষয়টা তোমাদের কাছে একদম ঝিকঝাক ঝাকাস। এরপর দেখো কি রয়েছে, উদ্দীপক কাকে বলে? পরিবেশের যে পরিবর্তনগুলি জীব শনাক্ত করতে পারে এবং সেগুলি যদি জীবের সাড়া প্রদানে সাহায্য করে, তবে তাকে উদ্দীপক বলে। যেমন আলো, চাপ, তাপ, স্পর্শ প্রভৃতি। ধরো একটা শামুক যাচ্ছে, তুমি তার কাছে গিয়ে তাকে টাচ করলে, সে কি করবে? সঙ্গে সঙ্গে নিজের খোলের ভিতরে ঢুকে সেখানেই দাঁড়িয়ে থাকবে, কোথাও এগোবে না। ধরে নাও লজ্জাপতির পাতায় তুমি স্পর্শ করলে, তখন কি হবে? লজ্জাপতির পাতা আস্তে 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 নুইয়ে পড়বে। তাহলে এটা কি হলো?
একদম উদ্দীপক। এবং তোমরা যদি দেখে থাকো কেন্ন, তোমরা টাচ করে দেখবে কোনো কাঠি দিয়ে কোনো কিছু দিয়ে স্পর্শ করে দেখবে কেন্নটা আস্তে আস্তে কি হবে, গোল আকারে গুটিয়ে যাবে। তো এগুলো কি, একদম উদ্দীপক। এই উদ্দীপকের প্রভাবে জীব দেহে যে সাড়া প্রদান করছে সেটাকে আমরা কি বলি, সংবেদনশীলতা, এই ক্ষমতাকে। কিন্তু যার প্রভাবে বা যার কারণে এই সাড়া প্রদান করছে জীব, সেটাকে আমরা কি বলবো, উদ্দীপক। ক্লিয়ার? তাহলে পরিবেশের যে পরিবর্তনগুলি জীব শনাক্ত করতে পারে, মানে জীব বুঝতে পারে, চিনতে পারে বা পৃথক করতে পারে, মানে শনাক্ত করতে পারে, এবং যদি সেগুলি জীবের সাড়া প্রদানে সাহায্য করে তবে তাকে উদ্দীপক বলে। তাহলে উদ্দীপক কাকে বলে আমাদের ক্লিয়ার। উদ্দীপনা কি, এই যে বিকাশের বা কোনো কাজের জন্য উৎসাহ দান করা, তাকেই আমরা কি বলছি, উদ্দীপনা। উদ্দীপকের প্রভাবে আমাদের মধ্যে কোনো একটা কাজ করার যে উৎসাহ দান করা, সেটাই হচ্ছে উদ্দীপনা। এবার আমরা চলে আসব সংবেদনশীলতা কাকে বলে, ভালো করে বুঝবে। এই সংবেদনশীলতা কাকে বলে এটা বুঝতে গেলে আমাদেরকে উদ্দীপকের কয়টি ভাগ সেটা জানতে হবে। উদ্দীপক দুই প্রকার, এক বাহ্যিক উদ্দীপক আর দুই অভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক মানে কি, আমাদের শরীরের বাইরে সৃষ্ট কোনো উদ্দীপকের প্রভাবে আমাদের মধ্যে বা জীবের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো, বাহ্যিক উদ্দীপক। দেখো, যে উদ্দীপক জীবদেহের বাইরে উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো, বাহ্যিক উদ্দীপক। কি বললাম, যে উদ্দীপক জীবদেহের বাইরে উৎপন্ন হয় তাকে আমরা বলি বাহ্যিক উদ্দীপক। যেমন সূর্যের আলো, বাতাস, ক্লিয়ার, যেমন স্পর্শ, এগুলো সবই কি বাহ্যিক উদ্দীপক ইত্যাদি। কিন্তু এছাড়া অনেক আছে, যেমন একটু আগেই কি বলেছিলাম, লজ্জাপতি উদ্ভিদ। সেখানে কি হয় দেখেছো তোমরা, যে পাতার পত্রগুলিকে যদি স্পর্শ করা হয় তাহলে সেটা কি হয়, পাতাগুলো ভাঁজ হয়ে নুইয়ে পড়ে। এখানে এই স্পর্শটা কি, বাহ্যিক উদ্দীপক। এবং সূর্যমুখী ফুল সব সময় সূর্যের দিকে মুখ করে ফোটে, এখানে এই সূর্যের আলো কি, বাহ্যিক উদ্দীপক। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এরপর আমরা চলে আসব অভ্যন্তরীণ উদ্দীপক। ভালো করে বুঝবে, জীব দেহের অভ্যন্তরে মানে ভিতরের পরিবেশে, মানে কোনো জীবের ভিতরের পরিবেশে সৃষ্ট উদ্দীপককে কি বলবো, অভ্যন্তরীণ উদ্দীপক। অভ্যন্তরীণ মানে কি, ভিতরে। জীব দেহের ভিতরে সৃষ্ট উদ্দীপককে কি বলবো, অভ্যন্তরীণ উদ্দীপক। স্যার কি বিষয়টা একটু বোঝাবেন? দেখো, তুমি কোনো বিয়ে বাড়িতে গেছো, ঠিক আছে, প্রচুর খেয়েছো, এবার বাড়িতে ফিরেছো, এবার তোমার পেটে প্রচুর চাপ, তোমাকে বাথরুমে যেতে হবে, অর্থাৎ পটি করতে যেতে হবে। এটা কি বাহ্যিক কোনো উদ্দীপকের প্রভাবে হলো, না তোমার শরীরের ভিতরেই কোনো উদ্দীপকের প্রভাবে তুমি পটি করতে ছুটেছো? বা তুমি প্রচুর, দেখো ভালো করে বুঝবে, স্কুলে গেছো, একটা দুটো তিনটে চারটে পিরিয়ড হয়ে গেছে, এখন তোমার কিসের জন্য ইচ্ছা করছে, খিদে পেয়ে গেছে। এই খিদে পেয়ে যাওয়াটা কি, অভ্যন্তরীণ উদ্দীপক। আমরা অনেকক্ষণ মাঠে খেললাম, 1 ঘন্টা 2 ঘন্টা খেলার পর যখন বাড়ি ফিরে আসবো তখন আমাদের প্রচুর পিপাসা পায় বা তৃষ্ণা পায়। এই তৃষ্ণাটারও কি একদম অভ্যন্তরীণ উদ্দীপক। অর্থাৎ খিদে পাওয়া, পিপাসা পাওয়া বা পটি পাওয়া, এই সমস্ত কিছু, বা তোমার বাথরুম যাওয়া বা ইউরিন ত্যাগ করা, এই যে বিষয়গুলো, এগুলো কি অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবদেহ কি করে, সাড়া প্রদান করে বা এই কার্যগুলোকে সম্পূর্ণ করে।
এছাড়া উদ্ভিদের মধ্যে কি রয়েছে দেখো, উদ্ভিদ অভ্যন্তরে উৎপন্ন হরমোন যেমন অক্সিন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, বা উদ্ভিদের বৃদ্ধির জন্য যে উদ্দীপনার প্রয়োজন তা যোগান দেয়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে একদম উৎপন্ন হরমোন যেমন অক্সিন উদ্ভিদ বৃদ্ধির উদ্দীপনা যোগান দেয়। সংবেদনশীলতা কাকে বলে? কোনো নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তনের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। কি বললাম? কোনো নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তন অর্থাৎ উদ্দীপক এর প্রভাবে, কি বললাম, বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তনের প্রভাবে জীবের যে সাড়া প্রদানের ক্ষমতা তাকে সংবেদনশীলতা বলে। কোনো নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তনের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। এরপর আমাদের কি রয়েছে? উদ্ভিদ চলন। কিন্তু উদ্ভিদ চলন পড়ার আগে আমাদেরকে একটি ছোট্ট বিষয়ে ফোকাস করতে হবে, সেটা কি? উদ্ভিদের সাড়া প্রদান বিষয়ে আচার্য জগদীশ চন্দ্র বসুর পরীক্ষা। অর্থাৎ তিনি একটি যন্ত্র আবিষ্কার করেন, কেসকোগ্রাফ নামক। এই যন্ত্রের সাহায্যে তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং উদ্ভিদের সাড়া প্রদান করার যে ক্ষমতা সেই বিষয়ে বিভিন্ন আবিষ্কার করেন। এখন উদ্ভিদের ক্ষেত্রে সংবেদনশীলতা বা উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান কিভাবে ঘটে, বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু তার ব্যাখ্যা দেন। তবে তার আগে, অর্থাৎ আচার্য জগদীশ চন্দ্র বসুর ব্যাখ্যা দেওয়ার আগে পর্যন্ত এটাই জানা ছিল যে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ অর্থাৎ হরমোন উদ্ভিদের সাড়া প্রদান ও সমন্বয় নিয়ন্ত্রণ করে। অর্থাৎ জগদীশ চন্দ্র বসু ব্যাখ্যা দেওয়ার আগে এটাই জানা ছিল যে উদ্ভিদের এই যে সাড়া প্রদান ও সমন্বয় তা কে নিয়ন্ত্রণ করে? হরমোন। তবে প্রাণীর মতো উদ্ভিদেরও যে বিভিন্ন অনুভূতি রয়েছে তা আচার্য জগদীশ চন্দ্র বসুই প্রথম উল্লেখ করেন। লজ্জাবতী ও বনচাঁড়াল এই দুটি উদ্ভিদ নিয়ে তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করেন। কোন দুটি উদ্ভিদ? একদম লজ্জাবতী ও বনচাঁড়াল। এই দুটি উদ্ভিদ নিয়ে তিনি নানান পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি তার আবিষ্কৃত কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ দুটির চলন নির্ণয় করেন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তার আবিষ্কৃত যন্ত্রের নাম কেসকোগ্রাফ যন্ত্র। এই যন্ত্রটি অত্যন্ত সুবেদী। কি বলা হচ্ছে? এটি অত্যন্ত সুবেদী যন্ত্র, যার সাহায্যে উদ্ভিদের সামান্য সাড়া প্রদানও পরীক্ষণ করা সম্ভব। মানে 1 সেকেন্ডে 1 মিলিমিটার যদি কোনো উদ্ভিদ চলন হয় সেটাও খুব সহজে নির্ণয় করা যায়। এখন কি কি আবিষ্কার হয়েছে? প্রাণের মতোই উদ্ভিদ দেহে নানান ছন্দবদ্ধ ক্রিয়া সম্পন্ন হয়। তিনি অর্থাৎ আচার্য জগদীশ চন্দ্র বসু কি বললেন? যে প্রাণের মতোই উদ্ভিদ দেহে নানান ছন্দবদ্ধ ক্রিয়া সম্পূর্ণ হয়, যা উদ্ভিদের চলন তথা সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? যেমন বাহ্যিক স্পর্শ, উত্তাপ, ঠান্ডা, বিষ প্রভৃতি উদ্দীপক কোষের অভ্যন্তরে বিভিন্ন পরিবর্তন সৃষ্টি করে, ফলে উদ্ভিদ বিভিন্নভাবে সাড়া প্রদান করতে পারে।
তাহলে বাহ্যিক উদ্দীপক কি করে? কোষের অভ্যন্তরে বিভিন্ন পরিবর্তন সৃষ্টি করে। সেই বাহ্যিক উদ্দীপক কি? বাহ্যিক স্পর্শ, উত্তাপ, ঠান্ডা, বিষ, এই সমস্ত উদ্দীপক উদ্ভিদের কোষের মধ্যে বিভিন্ন পরিবর্তন সৃষ্টি করে এবং এই পরিবর্তনের মাধ্যমে উদ্ভিদ সাড়া প্রদান করতে পারে। ক্লিয়ার? এরপর আমরা একদম প্রবেশ করব, ঠিক ধরেছ, উদ্ভিদ চলন। তাহলে আমরা কি কি বুঝলাম? সংবেদনশীলতা কি, উদ্দীপক কি, উদ্দীপনা কি, উদ্দীপক কয় প্রকার, বাহ্যিক উদ্দীপক কি, অভ্যন্তরীণ উদ্দীপক কি, এবং আমরা এই অধ্যায়ে কি কি পড়ব? যে পরিবেশের পরিবর্তনের ফলে জীবকুল অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ যে সাড়া প্রদান করে, এই সাড়া প্রদান করার পদ্ধতি এবং সেগুলোকে যারা নিয়ন্ত্রণ করছে অর্থাৎ স্নায়ুতন্ত্র এবং হরমোন, সেই বিষয়ে আমরা এই অধ্যায়ে পড়াশোনা করব বা সেই বিষয়ে আমরা জানব। এরপরের টপিক কি রয়েছে? উদ্ভিদের চলন। দেখো এখানে কিছু পয়েন্ট রয়েছে, এগুলো কিন্তু একটু ভালো করে তোমাদেরকে পড়ে নিতে হবে, কারণ এখানে ছোট ছোট বিষয় রয়েছে। প্রথম পয়েন্ট কি রয়েছে? উদ্ভিদের ক্ষেত্রে চলন স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে ঘটে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে চলন কিভাবে ঘটে? স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে ঘটে। উদ্দীপকের প্রভাবে ঘটা চলন হলো আবিষ্ট চলন বা ট্যাকটিক চলন। উদ্দীপকের প্রভাবে ঘটা চলন হলো আবিষ্ট বা ট্যাকটিক চলন। এখন কয়েকটি নিম্ন শ্রেণীর শৈবাল জাতীয় উদ্ভিদ যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম ইত্যাদি গমনে সক্ষম। তাহলে গমনে সক্ষম এমন কয়েকটি উদ্ভিদের উদাহরণ দাও। সেটা কি হবে? নিম্ন শ্রেণীর শৈবাল জাতীয় উদ্ভিদ ক্লামাইডোমোনাস, ভলভক্স এবং ডায়াটম। ক্লিয়ার হলো? এবার এই অংশটা একটু ভালো করে বুঝতে হবে। বেশিরভাগ উদ্ভিদ মাটির সঙ্গে মূলের সাহায্যে আবদ্ধ থাকে। তাহলে বেশিরভাগ উদ্ভিদ মাটির সঙ্গে মূলের সাহায্যে আবদ্ধ থাকে, তাই তারা স্থানান্তরে গমন করতে পারে না, মানে তারা স্থান পরিবর্তন করতে পারে না। তাহলে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, এটাকে আমরা কি বলবো? গমন। তাহলে বেশিরভাগ উদ্ভিদ মূলের সঙ্গে একদম মাটিকে আঁকড়ে থাকে, তাই তারা গমন করতে পারে না। এরা উদ্দীপকের প্রভাবে এক স্থানে স্থির থেকে, কি বললাম? এরা উদ্দীপকের প্রভাবে এক স্থানে স্থির থেকে অঙ্গ সঞ্চালন করে। এই প্রকার চলনকে বক্র চলন বলে। এখন চলন কাকে বলে? যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এক স্থানে স্থির থেকে দেহের অঙ্গকে সঞ্চালন করে তাকে চলন বলে। কি বললাম? যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এক স্থানে স্থির থেকে দেহের অঙ্গকে সঞ্চালন করে তাকে চলন বলে। আশা করছি ক্লিয়ার। যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এক স্থানে স্থির থেকে দেহের অঙ্গকে সঞ্চালন করে তাকে চলন বলে। এখন আমাদের সিলেবাসে কি কি রয়েছে? ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন বা ন্যাস্টি চলন।
এই তিনটি চলন এবং তাদের ভাগ আমরা ভালো করে পড়ব এবং তাদের পার্থক্য আমাদের পরীক্ষায় আসে। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসে, চিত্র সহ আমাদের পরীক্ষাগুলোকে উল্লেখ করতে হবে, সেগুলো কিভাবে লিখব সেটাও আমরা জানবো। আজকে রয়েছে কি ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক চলন কত সহজে একটা পাতার মধ্যেই আমরা বুঝবো এবং বারবার সেটাকে চোখ বোলালে রিভাইজ করব। দেখো, প্রথমত আমাদেরকে জানতে হবে ট্যাকটিক চলন কাকে বলে, ট্রপিক চলন কাকে বলে এবং ন্যাস্টিক চলন কাকে বলে। তারপর তাদের ভাগগুলো অটোমেটিক আমরা করতে পারবো, কোনো অসুবিধা হবে না। একদম প্রথমে কি রয়েছে ট্যাকটিক চলন, ভালো করে বুঝবে। বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে। কি বললাম? কোনো বাইরে থেকে আগত উদ্দীপকের প্রভাবে, তাহলে কি বুঝলাম? বহিস্থ উদ্দীপকের প্রভাবে পুরো উদ্ভিদ যদি স্থান পরিবর্তন করে, সামগ্রিক স্থান পরিবর্তন করে, পুরো উদ্ভিদ যে স্থানে ছিল সেখান থেকে অন্য স্থানে চলে গেল, এই চলনকে আমরা কি বলবো? ট্যাকটিক চলন। বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে। অর্থাৎ বাইরে থেকে আগত কোনো উদ্দীপকের প্রভাবে এখানে উদ্ভিদ ছিল, সে স্থান পরিবর্তন করে এখানে এলো, এই চলনকে আমরা বলবো ট্যাকটিক চলন। ক্লিয়ার হয়েছে? এখন আমাদেরকে এই ট্যাকটিক চলনের কয়েকটি ভাগ রয়েছে, সেটা বুঝতে হবে। সবগুলো মুখস্থ করতে হবে আমি বলছি না, যেভাবে আমি তোমাদেরকে মাইন্ড ম্যাপ করিয়ে দিচ্ছি তোমরা সেইভাবে ফলো করো, ফল পরীক্ষার খাতায় পাবে। দেখো, প্রথমে কি রয়েছে ফটোট্যাকটিক, তারপর কি রয়েছে থার্মোট্যাকটিক, তারপর কেমোট্যাকটিক, তারপর হাইড্রোট্যাকটিক, তারপর রয়েছে গ্যালভানোট্যাকটিক, তারপর কি রয়েছে রিওট্যাকটিক। অনেকের 2-3টে এখানে শোনোনি বা পড়োনি, কিন্তু সবগুলোই আমাদের জানতে হবে। এখন স্যার আমার মুখস্থ হবে না, আমার মনেও থাকবে না, আমি করিয়ে দিচ্ছি কিভাবে মনে রাখবে। মাইন্ড ম্যাপ কি ভালো করে বোঝো। তোমরা কখন ছবি তোলো, মানে ফটো কখন তোলো? যখন আলোর উপস্থিতি থাকে, তাহলে আলোতে তোলো ফটো। ক্লিয়ার? তাহলে ফটোট্যাকটিক কিসের প্রভাবে হবে? আলোক উদ্দীপকের প্রভাবে ফটোট্যাকটিক। তাহলে ফটো মানে ফটো, ফটো কখন ভালো উঠবে? আলোর উপস্থিতিতে। তাহলে আলোক উদ্দীপকের প্রভাবে একদম আগেরটা সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক চলন বলে। অর্থাৎ তুমি ট্যাকটিক চলন কাকে বলেটা মুখস্থ করো বা মনে রাখো, হয়ে গেল। এবার যেখানে ছিল বহিস্থ উদ্দীপকের প্রভাবে, সেখানে তুমি যদি লেখো যে আলোক উদ্দীপকের প্রভাবে, বহিস্থ সেটাকে উড়িয়ে দিয়ে সেখানে বসাও আলোক। তাহলে আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে কোন ট্যাকটিক চলন বলবে? স্যার আলোতে আমরা কি তুলতে পারি ভালো? একদম ফটো। আলোতে ওঠে ভালো ফটো। এরপর কি রয়েছে থার্মোট্যাকটিক। থার্মো মানে কি? তুমি ধরে নাও থার্মোমিটার। থার্মোমিটার কখন ব্যবহার করা হয়? আমাদের যখন জ্বর হয়, অর্থাৎ দেহের উষ্ণতা পরিমাপ করার জন্য আমরা থার্মোমিটারের ব্যবহার করি। তাই থার্মো মানে উষ্ণতা। উষ্ণতা কমে গেলে আমরা থরথর করে কাঁপি, মানে আমাদের ঠান্ডা লাগে। তাহলে উষ্ণতা উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে থার্মোট্যাকটিক বলে। তাহলে আলোতে ফটো, ক্লিয়ার, থার্মোতে উষ্ণতা,
থার্মোমিটারে কি মাপা হয়? উষ্ণতা। উষ্ণতা কমলে আমরা থরথর করে কাঁপি। থার্মোট্যাকটিক মানে উষ্ণতা। ক্লিয়ার? তাহলে উষ্ণতা উদ্দীপকের প্রভাবে। ক্লিয়ার হয়ে গেছে। কাকে বলে, কিভাবে তোমরা লিখবে বুঝে গেছো। যে বহিস্থটা তুলে দিয়ে উষ্ণতা পুট করবে, থার্মোট্যাকটিক হয়ে যাবে। বহিস্থ তুলে দিয়ে আলোক উদ্দীপকের প্রভাবে পুট করবে, একদম ফোটোট্যাকটিক হয়ে যাবে। এরপর কেমো মানে কি? রাসায়নিক পদার্থ। তাহলে কেমোট্যাকটিক মানে কি? কেমিস্ট্রি মানে কি? রাসায়নিক। ক্লিয়ার? তাহলে কেমো মানে কি? রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থের আকর্ষণে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে একদম কেমোট্যাকটিক চলন বলে। স্যার তিনটে জল, কেউ আটকাতে পারবে না। এরপর হাইড্রো মানে কি? জল। হাইড্রো মানে জল। হাইড্রোট্যাকটিক মানে হচ্ছে জলের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে হাইড্রোট্যাকটিক চলন বলে। স্যার জল। চারটে হয়ে গেল। এরপর কি রয়েছে? গ্যালভানোট্যাকটিক মানে কি? গ্যালভানো মানে বৈদ্যুতিক শক্তির প্রভাবে। ব্যাস স্যার জল। গ্যালভানো মানে হচ্ছে বৈদ্যুতিক শক্তির প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে গ্যালভানোট্যাকটিক চলন বলে। স্যার হয়ে গেছে। এরপর কি রয়েছে? রিওট্যাকটিক চলন। রিওট্যাকটিক চলন মানে কি? জলের স্রোতের তারতম্যের জন্য, জলের স্রোতের তারতম্যের জন্য সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে রিওট্যাকটিক চলন বলে। স্যার জল। ফোটো আলো, থার্মো উষ্ণতা, কেমো রাসায়নিক পদার্থ, হাইড্রো জল, গ্যালভানো বৈদ্যুতিন শক্তি বা বৈদ্যুতিক শক্তি, আর রিও জলের স্রোতের তারতম্য। এই সব কিছুর জন্য বা এর প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে। আলো হলে ফোটো, উষ্ণতা হলে থার্মো, রাসায়নিক পদার্থ হলে কেমোট্যাকটিক। স্যার জল। গ্যালভানো হলে বৈদ্যুতিক শক্তির প্রভাবে, রিও হলে জলস্রোতের তারতম্যের জন্য। স্যার ট্যাকটিক চলন জল, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এখানে কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা একটু পরে দেখব। এরপর চলে আসো ট্রপিক চলন। ট্রপিক চলনটা মনে রাখার জন্য আমাদেরকে বুঝতে হবে উদ্দীপকের গতিপথ অনুসারে। কি বললাম? ট্রপিক মানে কি? গতিপথ। দেখো, ট্রাফিক সিগন্যাল কেন থাকে? আমাদের গতিকে থামানোর জন্য বা গতি প্রদান করার জন্য। ট্রপিক মানে কি? গতিপথ অনুসারে। ট্রপিক মানে কি? গতিপথ অনুসারে। ক্লিয়ার? এখন ভালো করে প্রথমে ট্রপিক চলন কাকে বলে এটা বুঝে নাও, তাহলে পরপর তিনটে ভাগ তোমরা অটোমেটিক পারবে। উদ্ভিদ অঙ্গের চলন। দেখো, আগেরটা কি ছিল? সমগ্র উদ্ভিদ দেহ স্থান পরিবর্তন করছিল, কিন্তু এখানে উদ্ভিদের অঙ্গের চলন হচ্ছে, সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হচ্ছে না। ট্যাকটিক চলনে সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হচ্ছে, ট্রপিক চলনে উদ্ভিদের সমস্ত শরীরের বা দেহের স্থান পরিবর্তন হচ্ছে না। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রপিক চলন বলে। কি বললাম? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রপিক চলন বলে। তিনটে জিনিস আছে। উদ্ভিদ অঙ্গের চলন, ক্লিয়ার হলো? যখন উদ্দীপকের কি অনুসারে হবে? গতিপথ অনুসারে হয়, তখন তাকে আমরা কি বলবো? ট্রপিক চলন। স্যার জল।
স্যার ফটোট্রপিক, ফটো মানে তো স্যার আলো, অর্থাৎ আলোর গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের বক্রচলন হলে তখন তাকে আমরা কি বলবো? স্যার বুঝে গেছি, ফটোট্রপিক। অর্থাৎ আলোক উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন হলে তখন তাকে আমরা বলবো ফটোট্রপিক। এরপর স্যার কি রয়েছে? জিওট্রপিক। স্যার জিও মানে কি? মাধ্যাকর্ষণ শক্তি। জিও মানে তো পৃথিবী, এই জিওট্রপিক মানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। দেখো, মাধ্যাকর্ষণ শক্তির ফলে, ক্লিয়ার, অভিকর্ষের গতিপথ অনুসারে যখন উদ্ভিদ অঙ্গের বক্রচলন হয় তখন তাকে আমরা কি বলবো? জিওট্রপিক। এখন এই জিওট্রপিক আবার দুই প্রকারের আছে, একটা অনুকূল, একটা প্রতিকূল। ভালো করে বুঝবে। অনুকূল মানে কি? যেদিকে মাধ্যাকর্ষণ শক্তি টানছে, অর্থাৎ নিচের দিকে, প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে কি করছে? আকর্ষণ করছে। এই আকর্ষণের দিকে যদি যায় এটা অনুকূল, আর যদি এর বিপরীত দিকে যায় তখন সেটাকে আমরা কি বলবো? প্রতিকূল। তাহলে উদ্ভিদের যে মূল রয়েছে, মূল সেটা কোন দিকে যায়? মাটির নিচের দিকে। ক্লিয়ার হলো? তাহলে এটাকে আমরা কি বলবো? অনুকূল জিওট্রপিক চলন। আর কাণ্ড মানে গাছ যে বাড়ছে সেটা কোন দিকে যাচ্ছে? মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে, অর্থাৎ অভিকর্ষজ শক্তির বিপরীত দিকে যাচ্ছে, তখন এটাকে আমরা কি বলবো? প্রতিকূল। ক্লিয়ার? বা তোমরাকে বলতে পারো নেগেটিভ, পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে অনুকূল, মানে মাধ্যাকর্ষণ শক্তির দিকে মূল যাচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ, একদম জিওট্রপিক। আর নেগেটিভ মানে বিপরীত দিকে, মানে বিভিন্ন উদ্ভিদের কাণ্ড, ক্লিয়ার, ডালপালা, সেগুলো দেখবে মাটির উপর দিকে উঠছে, এটাকে আমরা বলবো নেগেটিভ জিওট্রপিক। ক্লিয়ার? তাহলে জিও মানে কি? মাধ্যাকর্ষণ শক্তির ফলে অভিকর্ষের গতিপথ অনুসারে। ক্লিয়ার? দেখো, মাধ্যাকর্ষণ শক্তির ফলে উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে জিওট্রপিক চলন বলে। ক্লিয়ার? এরপর কি রয়েছে? হাইড্রোটপিক। স্যার হাইড্রো মানে তো জল, অর্থাৎ জলের গতিপথ অনুসারে যদি কোনো উদ্ভিদের অঙ্গের বক্রচলন হয় তখন তাকে আমরা কি বলবো? হাইড্রোট্রপিক চলন। ক্লিয়ার? স্যার আমাকে একটা জিনিস বলুন, এই যে হাইড্রোট্যাকটিক আর হাইড্রোট্রপিক কি করে বুঝবো? দেখো, হাইড্রোট্যাকটিক কি ছিল? সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হচ্ছিল, আর ট্রপিকে কিন্তু সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হচ্ছে না, উদ্ভিদের কোনো অঙ্গের বক্রচলন হচ্ছে জলের গতিপথ অনুসারে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো, জলের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন হলে তখন তাকে আমরা কি বলবো? হাইড্রোটপিক চলন। এরপর কি রয়েছে? ন্যাস্টিক চলন। আগেরটা কি ছিল? গতিপথ, আর এটা কি হবে? উদ্দীপকের তীব্রতা অনুসারে, মানে কতটা তীব্র উষ্ণতা, কতটা তীব্র আলো। আগেরটা ছিল কি? আলোর গতিপথ, কোন দিক থেকে সূর্যের আলো আসছে, এই গতিপথটা অনুসারে উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে আমরা কি বলবো? ট্রপিক চলন। কিন্তু এই আলোটা কতটা পরিমাণে আসছে, কতটা তীব্র, মানে সকালে আলো বা উষ্ণতার পরিমাণ যেরকম থাকে, দুপুর 12টার সময় কি সেই রকম তীব্রতা থাকে না? বাড়ে, অবশ্যই বাড়ে। আবার 12টার পর থেকে আস্তে 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 এই তীব্রতা কমে। তাহলে এখন উদ্দীপকের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের যদি চলন ঘটে তখন তাকে আমরা কি বলবো? ন্যাস্টিক চলন। তাহলে ট্রপিকের ক্ষেত্রে গতিপথ আর ন্যাস্টিকের ক্ষেত্রে তীব্রতা, ব্যাস, তাহলেই আমাদের একদম চলন শেষ। ট্যাকটিক মানে কি?
সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন। ট্রপিক আর ন্যাস্টিকে কি হবে? উদ্ভিদ অঙ্গের চলন। কি অনুযায়ী হবে? ট্রপিকের ক্ষেত্রে গতিপথ আর ন্যাস্টিকের ক্ষেত্রে তীব্রতা। ব্যাস, আমাদের শেষ। এবার উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তখন তাকে আমরা কি বলি? ন্যাস্টিক চলন। স্যার ক্লিয়ার? গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন হলে তখন তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। এখন ফোটোন্যাস্টিক মানে কি স্যার? ফোটো মানে আলো। তাহলে আলোর তীব্রতার প্রভাবে যদি উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন তাকে আমরা কি বলবো? ফোটোন্যাস্টিক চলন। ক্লিয়ার? এরপর কি রয়েছে? থার্মোন্যাস্টিক। থার্মো মানে কি স্যার? উষ্ণতা। অর্থাৎ উষ্ণতার তীব্রতার প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের বক্র চলন ঘটবে তখন তাকে আমরা কি বলবো? থার্মোন্যাস্টিক চলন। এরপর কি রয়েছে? নিকটিন্যাস্টিক চলন। নিকটিন্যাস্টিক চলন অনেকে শোনোনি, অনেকে শুনেছ। এই নিকটিন্যাস্টিকটা কি? একদম আলো ও উষ্ণতা দুটো মিলিত হয়ে যদি তাদের তীব্রতা কোনো উদ্ভিদ অঙ্গের চলন করতে সাহায্য করে তখন তাকে আমরা কি বলবো? নিকটিন্যাস্টিক চলন। অর্থাৎ আলোক ও উষ্ণতার মিলিত তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন হলে তখন তাকে আমরা বলবো নিকটিন্যাস্টিক। নিকটিন্যাস্টিক মানে কি? আলোক আর উষ্ণতার মিলিত। ক্লিয়ার? এরপর আলো হলে ফটো, উষ্ণতা হলে থার্মো। ক্লিয়ার? আর ন্যাস্টিক মানে কি? তীব্রতা। এবার নিকটি মানে কি? আলো আর উষ্ণতা মিলিত। ক্লিয়ার হয়ে গেল। এরপর কি রয়েছে? কেমোন্যাস্টিক। স্যার কেমো মানে আমরা আগেই পড়েছি, কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ। ক্লিয়ার? এখন ন্যাস্টিক মানে কি? তীব্রতা। তাহলে রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের চলন ঘটলে তখন তাকে আমরা কি বলবো? কেমোন্যাস্টিক চলন। স্যার আপনি শুধু কাকে বলে বলছেন আর উদাহরণ তো কিছু দিচ্ছেন না। দেখো, কাকে বলে আর বিষয়টা সহজভাবে মাইন্ড ম্যাপ করে যদি আমরা বুঝে নিতে পারি তাহলে বইটা যখন পড়বো অবশ্যই উদাহরণগুলো আমাদের রেডি হয়ে যাবে। আর তোমাদের জন্য অবশ্যই আমাদের নেক্সট পেজে উদাহরণগুলো কমপ্লিট করা আছে, সেখানে একটু বেশি ডিটেলসে আছে। ক্লিয়ার? এরপর কি রয়েছে? একদম সিসমোন্যাস্টিক। সিসমো মানে স্পর্শ, সিসমো স্পর্শ। কি বললাম? সিসমো স্পর্শ। সিসমোন্যাস্টিক চলন মানে কি? স্পর্শ, ঘর্ষণ বা আঘাতের ফলে। তাহলে কি বললাম? উদ্ভিদ অঙ্গের চলন যখন স্পর্শ, ঘর্ষণ বা আঘাতের ফলে ঘটে তখন তাকে আমরা বলবো সিসমোন্যাস্টিক চলন। বা এটাকে এইভাবেও লিখতে পারো যে স্পর্শ, ঘর্ষণ বা আঘাতের ফলে উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে আমরা সিসমোন্যাস্টিক চলন বলবো। সিসমোস্পর্শ, সিসমোস্পর্শ। এখন তোমাদেরকে যদি আমি বলি, বলো তো দেখি কেমোট্যাকটিক চলন কাকে বলে? তাই তোমাদের প্রথমে মাথায় কি স্ট্রাইক করবে? ট্যাকটিক বলেছেন স্যার, মানে কি সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হবে। আর স্যার কি বলেছেন? কেমো। কেমো মানে কি? রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থের আকর্ষণে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে কেমোট্যাকটিক চলন বলে। স্যার আরেকটি ধরুন তো, হাইড্রোট্রপিক। স্যার ধরেছেন হাইড্রো মানে জল, ট্রপিক মানে কি? গতিপথ। তাহলে আমি এটা লিখতেই পারি জলের উৎসের গতিপথ অনুসারে
উদ্ভিদ অঙ্গের চলন হলে বা উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে হাইড্রোট্রপিক বলবো। তাহলে আমাদেরকে কোনো একটা জিনিস কাকে বলে দিলে দুটো পার্টে ভেঙে নিতে হবে। হাইড্রো মানে কি জল, ট্রপিক মানে কি একদম গতিপথ, অর্থাৎ উদ্দীপকের গতিপথ অনুসারে। বাকিটা আমরা জানি। আর ট্যাকটিক দিলে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা কি, যে কি ট্যাকটিক দিয়েছে। যদি দেয় হাইড্রোট্যাকটিক তাহলে এটা কি জল হয়ে গেল, আর ট্যাকটিক মানে কি সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হবে, ব্যাস আমাদের জল। ন্যাস্টিক দিলে স্যার, যদি আমাদেরকে বলে যে থার্মোন্যাস্টিক, তাহলে আমাদেরকে প্রথমেই কি বুঝতে হবে, ন্যাস্টিক মানে গতিপথ নয় তীব্রতা, থার্মো মানে কি উষ্ণতা। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের, সেটা এখানে কি হবে, একদম উষ্ণতার তীব্রতার প্রভাবে ঘটে। উদ্ভিদ অঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতার প্রভাবে ঘটে তখন তাকে আমরা বলবো থার্মোন্যাস্টিক। আশা করছি ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন তোমাদের একদম জল করতে পেরেছি। এরপর জাস্ট উদাহরণগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, তাহলেই তোমাদের বিষয়টা ক্লিয়ার। এবং মাইন্ড ম্যাপ করে এইভাবে তোমাদেরকে খাতায় রেডি করতে হবে, আর নয়তো আমাদের থেকে তোমরা এই ক্লাসগুলোর যে নোটস রয়েছে সেগুলোকে সংগ্রহ করতে পারো। আর একটি পেজ রয়েছে, সেটাকে তোমরা দেখো। আর অবশ্যই তোমরা এরপর কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে আমরা করব, সেগুলো তোমরা পারছো কিনা একটু দেখে নাও। এবং সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের সেট তোমরা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারো।